নীলাদ্রিবাবুর কাছে আসবো। যে প্রশ্ন আমরা করছিলাম নিশ্চয়ই নীলাদ্রিবাবু আপনি শুনেছেন। কেয়া ঘোষ অনির্বাণকে উত্তর দেওয়ার সময় বললেন যে কোনো কানাগলিতে পথ উনি হারাননি, উনি আসলে সমস্ত পথ, সড়ক, জাতীয় সড়ক, মহাসড়ক সব কিছুকে এই পথেই নিয়ে যেতে চান। এটা কেয়া ঘোষের বক্তব্য, কি বলবেন? না না, আমি এটাতে একদমই এগ্রি করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম, চিফ মিনিস্টার, আর উনি খুব দক্ষ পলিটিশিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোর থেকে শিখতে হবে না যে উনি কি করে প্রচার করবেন আর কি বেসিসে করবেন। এটা হলো প্রথম। সেকেন্ডলি, এই যে মোদির কথা বলা হচ্ছে, ডেভেলপমেন্ট মোদির আমরা শুনেছি 2 কোটি চাকরি দেবে। সেই 2 কোটি চাকরি আমরা আজ অব্দি দেখিনি। মোদির আমরা শুনেছি যে 15 লাখ টাকা করে সবাইকে পাইয়ে দেবে। সেই 15 লাখ টাকাটা কি করে পেয়েছি আমরা বলে দিচ্ছি। যেটা আমাদের বাজেটে যেটা ডেফিসিট আছে না, যদি ক্যালকুলেট করা হয় আমাদের বাজেট, ইন্ডিয়ার বাজেটের ডেফিসিট, আমি তো আপনাকে ডিস্টার্ব করি, শুনে না আমি জিজ্ঞেস করলাম। আরে নীলাদ্রিবাবু, আমি একটা খুব সরল মনে সরল প্রশ্ন করেছি। সেই বাজেট ডেফিসিটে যদি সবার ক্যালকুলেট করা হয়, তো আজকে ইন্ডিয়ার সব সিটিজেনের উপরে 15 লাখ টাকা দায়, ডেট চেপে গেছে। এটা হলো কি নাম্বার 2। নাম্বার 3, আজকের ইলেকশনে আমরা এবার দেখি, এটা নতুন প্রথমবার দেখেছি আফটার নীলাদ্রিবাবু 15 লাখ টাকা। আমি একটু জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করব। নীলাদ্রিবাবু, আমি আপনাকে এক সেকেন্ড একটা প্রশ্ন, অ্যাডভোকেটে লজ্জা করে না মিথ্যে কথা বলতে? আপনি আমাকে ভিডিও দেখান, আমি চ্যালেঞ্জ করছি। ভিডিও দেখান, কোথায় মোদিজি বলেছেন? চ্যালেঞ্জ করছি, মিথ্যে কথা বলবেন না। আপনার মুখ্যমন্ত্রীর মতন সত্যের অপলাপ করবেন না, মিথ্যে কথা বলবেন না, একদম মিথ্যে কথা বলবেন না। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। এটা প্রথমবার আমরা দেখছি যেখানে সেন্ট্রাল এজেন্সিকে সত্যের অপলাপ করেন, আমিও তাই করছি। একেবারে কোথাও বলেননি আমি 15 লক্ষ টাকা দেব। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বলতে পারে। দুজনের কারোর কথা শোনা যাবে না। নীলাদ্রিবাবু এক সেকেন্ড, আমি আপনার থেকে 5 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আপনি যেটা 15 লক্ষ টাকার কথা বলছেন, এই 15 লক্ষ টাকার ইস্যুটা 2019-এর লোকসভা নির্বাচনের সময়ও আপনি যে দলকে সমর্থন করেন, সেই তৃণমূল সহ অন্যান্য সব বিরোধী দল, মানে এনডিএ বিরোধী দল তুলেছিল। মানে 2014-র আগে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বলে আপনাদের দাবি। 2019-এর নির্বাচনের আগে এই কথা আপনারা বারবার তুলেছেন এবং গোটা নির্বাচনী প্রচারটাকেই তার আশেপাশে আবর্তিত করেছিলেন। ফল কি হয়েছে নির্বাচনের আপনারা দেখেছেন। আবার 2024-এ এসে একই ইস্যু তোলাটা মানে খুব একটা ধারালো হচ্ছে কি বিষয়টা? আপনারাও কি পথ হারাচ্ছেন? আমি ঈশান রয়েছি আজকে আপনার সঙ্গে, অনির্বাণ নয়। তৃণমূল কোনদিনও পথ হারাচ্ছে না। নির্বাচনের মতন হবে। আপনি পথ হারাচ্ছেন কিনা কিন্তু পাবলিকের, আমি যাকে ভোট দেওয়ার আমি ডিসাইড করে গেছি, যাকে দেওয়ার আমি ঠিক দেবো, সেটা আপনাকে আর বলতে হবে না। কিন্তু প্রশ্নটা হলো যে পাবলিক কাকে ভোট দেবে বাংলাতে, সেটা পাবলিক ডিসাইড করবে। কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান মমতা ব্যানার্জি যেটা করছে, বিজেপির ভুল নীতিগুলো, ভুল স্টেপস গুলো পাবলিকের সামনে তুলে দিচ্ছে। এটা তো ফ্যাক্ট যে এনআইএ কে দিয়ে ভোট করার চেষ্টা হচ্ছে। আরে ভূপতিনগরে তো ব্লাস্ট হয়েছে, আপনার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার দলের লোক মারা গেছে। আপনি বলছেন এনআইএ আপত্তি কেন? এনআইএ আপত্তি কেন? বেঙ্গালুরুর ব্লাস্টে পশ্চিমবঙ্গে পাওয়া গেছে বলে, ভূপতিনগরের বিস্ফোরণে আপনার দলের লোক মারা গেছে, এনআইএ সেটা তদন্ত করছে, তাতে আপনাদের আপত্তি হচ্ছে কেন? আপনাদের মমতা ব্যানার্জির দল আর মনে একটু মমত্ব নেই নীলাদ্রিবাবু? আরে মনে একটু মমত্ব রাখুন, মনে মমত্ব রাখুন। আমাকে এর উত্তর দিন। কেয়া ঘোষ এবং নীলাদ্রিবাবু দুজনকেই একটু থামাচ্ছি। আমি পরবর্তী বক্তার কাছে যাব। অনির্বাণ, এনআইএটা নিয়ে উত্তরটাও তো পেলাম না। অনির্বাণ উত্তরে আসবো, উত্তরে অবশ্যই আসবো। তার আগে বিমল শঙ্কর নন্দ রয়েছেন, আমি তার কাছে একবার ছোট্ট করে চলে যাব। তারপরে আমাদের 2 বিশ্লেষকও রয়েছেন, প্রাক্তন মানে সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় রয়েছেন এবং সংঘপন্থী চিন্তাবিদ হিসেবে নিষিদ্ধও রয়েছেন। বিমল বাবু, নীলাদ্রিদার কথা আপনি এতক্ষণ শুনলেন এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পথ হারাননি। না, ওগুলোতে উত্তর দেওয়ার কিছু না। আমি আমার কথা বলি। সেটা হচ্ছে, দেখো, আর 10টা বাঙালি ছেলের মতো ছোটোবেলায় ক্রিকেট আমারও ভালো লাগতো। পরবর্তীকালে ইউরোপিয়ান কাপ দেখে ফুটবলের ভক্ত হয়ে গেছি, ক্রিকেট আর ভালো লাগে না। কিন্তু এখনও কোথাও যখন ছোটোবেলায় শুনতাম ক্লাইভ লয়েডের আমলের ওই ওয়েস্ট ইন্ডিজের ওই খেলাটা আমার ভালো লাগে, অসম্ভব দাপটের সঙ্গে খেলতো, একটা বল করতো, ওই মার্শাল বা অ্যান্ডি রবার্টস গোলার মতো ছুঁড়তো। আমার এখন এই তৃণমূলের থেকে দেখে মনে হয় উল্টো দিক থেকে মার্শাল বল করছে আর উনি ব্যাট করছেন মদনলালের মতো, বল এলেই টুক করে মাথা বসে
বসিয়ে দিচ্ছেন। মদনলাল কি যে বসে পড়তো, বল ফার্স্ট এলো মানে সে কি যে মাথা নিয়ে বসে পড়তো। এখন তৃণমূলকে দেখে আমার এইটা মনে পড়েছে, তার কারণ তৃণমূল সত্যি খেলতে পারছে না। কেন খেলতে পারছে না? আষ্টে পৃষ্ঠে দলটা জড়িয়ে গেছে দুর্নীতিতে। সেটা গান আছে না, কি প্রীতি রতন প্রীতি যতন প্রীতি গলারও হার। এখন এই চুরি রতন চুরি যতন চুরি গলারও হার। গোটা দলটা চুরিতে এমনভাবে জড়িয়ে গেছে টপ টু বটম যে সত্যি উত্তর দেওয়ার কিছু নেই। এখন আপনি দুর্নীতির কোনো সুযোগ নেই, আপনি সৎ, আপনাকে সৎ বলা যাবে। আরে আপনি তো সৎ তখনই আপনার সামনে দুর্নীতি করার সুযোগ আছে, তারপরেও আপনি সৎ থেকে গেলেন। যে কারণেই লোকে নরেন্দ্র মোদীকে সৎ বলে, কারণ কেন্দ্রীয় সরকারে 10 বছর থাকার পরেও কারো কোনো হিম্মত হয়নি কিছু মিথ্যে অভিযোগ তোলা ছাড়া যে নরেন্দ্র মোদী কোনো রকম দুর্নীতিতে যুক্ত আছেন। ওই রাহুল গান্ধীর মতো দু একজন লোক রয়েছে, নিজেরা হারে তারপরে এইসব প্রশ্নগুলো তোলে, তাদের কথার আমি গুরুত্ব দিই না। কিন্তু এখানে ফর দ্য ফার্স্ট টাইম পশ্চিম বাংলায় একটা দলের টপ টু বটম প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি এবং চুরির অভিযোগ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের না একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে পৌঁছেছেন, এবং সেই বাঁকটার পাশেই ভয়ঙ্কর খাদ। বাঁকটা কি? বাঁক হচ্ছে তিনি যেভাবে রাজনীতিগুলো করতেন সেই রাজনীতির রসদ শেষ হয়ে গেছে। তিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার ফায়ার ব্র্যান্ড যে একটা লিডারশিপ নিয়ে। সিপিএম চলে যাবার পরে যেটা তিনি করতে পারতেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সেটা করতে পারতেন, একটা সৎ প্রশাসন তিনি উপহার দিতে পারতেন। দুর্ভাগ্যবশত তার কিচ্ছু করা সম্ভব হয়নি, বরং দুর্নীতি এবং চুরি সিপিএমের 5 গুণ বাড়তে শুরু করলো। সিপিএমের আমলেও দুর্নীতি হতো, যার জন্য এই সততার প্রতীক কথাটা এত জনপ্রিয় হয়েছিল, কিন্তু সেই কথাটা এখন আর দেখা যাচ্ছে না। যা শুধু সততার প্রতীক আর কনসেপ্টটাই নেই, বরং এখন আপনারা যদি একটু রাস্তাঘাটে ঘোরেন সবাই বলে এরা যাবে কবে, আর সহ্য করা যাচ্ছে না কিছুতে। ফলে এইরকম একটা সিস্টেম একটা জায়গায় পৌঁছে গেছেন, ফলে সামনে খাদ কিন্তু কিচ্ছু করার নেই। ফলে যেভাবে ব্যর্থ হয়েছেন এবার খাদের কিনারায় তলিয়ে যাওয়া ছাড়া এই দলটার আর কিচ্ছু করার নেই। বিমল শঙ্কর নন্দ, কেয়া ঘোষ, অনির্বাণ ব্যানার্জি এবং নীলাদ্রি বাবু প্রত্যেকের কথা আমরা শুনলাম। প্রত্যেকে মানে যুযুধান দুপক্ষের তরফ থেকে এরা 4 জন ছিলেন। কিন্তু এবার একটু নিরপেক্ষ মতামত শুনে নেওয়া যাক, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাদের বিশ্লেষণটা কি সেটা বোধহয় সামনে এলে স্পষ্ট হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই কানাগলিতে পথ হারিয়েছেন কিনা। প্রথমেই আসবো নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছে। সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অত্যন্ত প্রতিষ্ঠিত নাম। নির্মাল্য বাবু, যে আপনি অগ্নিবাণ নিশ্চয়ই শুনেছেন, এতক্ষণ ধরে 4 জন 2 দলের যা যা বলছিলেন আপনি শুনলেন। আপনার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সবকটা সভামঞ্চে শুধুমাত্র এই 4টে কথার বাইরে বেরোতে পারছেন না, ইডি, সিবিআই, এনআইএ আর আইটি? না দেখুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই ন্যারেটিভটা কি? যে পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু হয় না, বিজেপির মূল চালিকা শক্তি হচ্ছে ইডি এবং সিবিআই এবং এখন এনআইএ। সুতরাং এই এজেন্সি দিয়ে বিজেপি তার পুরো মেশিনারিটাকে চালাচ্ছে এখানে। সেটা কিভাবে? যে একটা ভয়ের বাতাবরণ, একটা সন্ত্রাসের বাতাবরণ এইটা তৈরি করে দিচ্ছে। নরেন্দ্র মোদী অ্যাজ এ নেম ইজ ইনস্টিলিং ফিয়ার, ভয় ধরিয়ে দেবে মানুষের মনে। তার কারণ নরেন্দ্র মোদীকে এমনভাবে প্রজেক্ট করছেন উনি যে উনি হচ্ছেন এই সব কিছুর চালিকা শক্তি। এবার এই ঝোলা থেকে বেড়ালটা যদি বার করতে হয় আমায়, সেই বেড়ালটা কি? আমার যেটা ধারণা, একেবারেই সেটাই একটা হিন্টের আকারে জেনে নেব। 1 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড হিন্ট একটা নেব নির্মাল্য মুখোপাধ্যায়ের কাছ থেকে, যে ঝোলা থেকে যে বেড়ালটা বার হওয়ার কথা উনি বলছেন সেই বেড়ালটা কি? সেই বেড়ালটা কি আপনাকে আমি বলছি। সেই বেড়ালটা কিছুই না, তার প্রাক্তন উপদেষ্টা। তার প্রাক্তন উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন উপদেষ্টা হ্যাজ স্পিল্ড দ্য বিনস, কিংবা যেটা বলেন ঝুলি থেকে বেড়ালটা বের করে দিয়েছেন, যে বিজেপির মেটেরিয়াল এক্সিস্টেন্সটা এখানে ক্রমশ ওপর দিকে যাচ্ছে এবং বিজেপি এখানে 1 নম্বর পার্টি হতে চলেছে। এটা কিন্তু উনি আজ নতুন বলছেন না। 2021 সালে যখন বিজেপি হেরেও গিয়েছিল তখনও উনি বলেছিলেন যে আপনি ভুল করবেন না, বিজেপি কিন্তু এই রাজ্যে থাকতে এসেছে, চলে যেতে নয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে 25-26 জন নেতা মন্ত্রী জেলে। সুতরাং তিনি যে দুর্নীতির কানাগলিতে হারিয়ে গিয়েছেন সেটা যেমন সত্যি,
পাশাপাশি তার প্রধান উপদেষ্টা এখন এই কথাটা বলছেন, এটাও তেমনি সত্যি, বিজেপির ফেভারে বলছেন। তিনি কিন্তু শুধু একটা রাজ্যের জন্য বলছেন না, তিনি বলছেন বিজেপি তেলেঙ্গানায় ভালো করবে, বিজেপি ওড়িশাতে ভালো করবে, বিজেপি বেঙ্গলেও ভালো করবে। আমার বেশ। কিন্তু মনে হচ্ছে এইটাই ইম্পর্টেন্ট জায়গা। তার কারণ হচ্ছে তাকে আজ পর্যন্ত কাউন্টার করেছেন একজনই, বেশ। তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি বলেছেন ওই উপদেশটা একটু ওভার হাইপড, ওভার রেটেড। না, কিন্তু আমরা তো শুনেছিলাম যে ওই উপদেষ্টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি পছন্দ করেন। হ্যাঁ, এবার আপনি তাহলে বুঝুন কন্ট্রাডিকশন ইন টার্মস, মানে পরস্পর বিরোধী কথাবার্তা। আজও আমি যতটুকু জানি 2026 সাল অবধি তাদের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে, হ্যাঁ। যদিও এবং সেই কন্ট্রাক্টর হোতা কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবং সেই কন্ট্রাক্টটা হয়েছিল, যিনি আজকে বলছেন যে বিজেপি এগিয়ে যাবে, পিছিয়ে থাকার কোনো জায়গা নেই। তার মানে আমি এটা ধরে নিচ্ছি যে বিজেপি যে 18টা আসন পেয়ে রয়েছে, কিংবা 17টা, আসানসোলটা বাদ দিলে, এই সবকটা আসনই বিজেপি ধরে এগোবে। তার সঙ্গে যদি আরও 4-5টা অ্যাড হয়, সাংবাদিক হিসেবে আমার কিন্তু মনে হয়েছে তার অ্যানালিসিস ভীষণ রকম লজিক্যাল, এবং সেই অ্যানালিসিসটাই আমি জাস্ট একো করে দিলাম, ওই ঝুলি থেকে বেশ, বেড়ালটা বার বেশ। করা।